আমি এই মুহূর্তে আছি গত 5 বছর যে মানুষটি রানাঘাট লোকসভার প্রত্যেকটি প্রান্তে ছুটে বেরিয়েছেন, কোনো সময় দলীয় কর্মে, আবার কোনো সময় উন্নয়নের জোয়ার নিয়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক এইভাবেই গত 5 বছর যিনি রানাঘাট লোকসভায় সাংসদ ছিলেন, আজও আছেন, ডক্টর তাপস মণ্ডল। তার সঙ্গে আমাদের আজকের পরিচয়, আজকের কথা। তাপসদা, এই যে গত 5 বছর অক্লান্ত পরিশ্রম করে আপনি আপনার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছেছিলেন এবং তাদেরও অনেক চাওয়া পাওয়া যেগুলো আপনি কমপ্লিট করতে পারেননি, আজ আপনার নমিনেশন পাননি। আগামী দিনে আপনি কি তাদের সেই স্বপ্নগুলো কি করে পূরণ করবেন? না, একজন সাংসদ নির্বাচিত হওয়া মানে তার কিছু রুটিন কাজ থাকে। সাংসদ তহবিলের অর্থে উন্নয়নের কাজ, দলীয় কিছু কাজ, মানুষের মধ্যে বারবার যাওয়া, দলীয় প্রোগ্রামগুলো করা, সাধারণ মানুষের আমন্ত্রণে সাড়া দেওয়া এবং লোকসভায় সর্বত্র তার যাওয়া প্রয়োজন, যাতে সে মানুষের দ্বারা নির্বাচিত হয়েছে সেই মানুষগুলোর পাশে সবসময় থাকতে পারে, বার্তাটাও দিতে হয়। আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে মনোনীত হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলাম 2014 সালে, সেটা আমার কাছে একাডেমিক লাইন থেকে প্রথম মানুষের সামনে সরাসরি আসা এবং সেটা একটা আশীর্বাদ ছিল। আমি চেষ্টা করেছি মানুষ যেভাবে আশীর্বাদ করেছিলেন আমাকে 5 বছর যথাসাধ্য মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আশা করি মানুষ নিরাশ হননি, কারণ যেখানেই আমাকে দেখেছেন আমি চেষ্টা করেছি যেতে এবং কাজকর্ম করেছি, মানুষের সঙ্গে মিশেছি এবং নিজের পরিবারের মতন আমাদের দলের কর্মীরা হয়ে গিয়েছিলেন। তো সেই ভালোবাসার জায়গাটা আছে, আগামী দিনেও থাকবে। দল বিশেষ একটি কারণে মনোনয়ন দিতে পারেননি এবার, কিন্তু তার জন্য যে মানুষের পাশে দাঁড়াবার কাজ সেটা থেমে যাবে এমন তো নয়। হয়তো সাংসদ পদ থাকলো না, কিন্তু তাপস মণ্ডল তো থাকলেন এবং তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে থাকলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আগামী দিনগুলোতে যাতে মানুষের পাশে থাকতে পারি, তাদের জন্য কাজ করতে পারি এবং যে কাজগুলো অসমাপ্ত থেকে গেছে সেই কাজগুলো যাতে করতে পারা যায়, নতুন যিনি সাংসদ হবেন তিনি করবেন, তাকে বলবো, নিশ্চয়ই অনুরোধ করব। পাশাপাশি আমিও যদি ব্যক্তিগতভাবে কখনো কাজ করবার সুযোগ পাই কোনো না কোনোভাবে, নিশ্চয়ই দলের প্রতি, মানুষের প্রতি এবং যাদের আশীর্বাদে আমরা আজ এই জায়গায়, সকলের প্রতি যাতে সমান বিচার করে উন্নয়নের কাজকে মানুষের কাছে নিয়ে যেতে পারি সেটা দেখব। মানুষই তো গণতন্ত্রের শেষ কথা বলে এবং মানুষ যে প্রত্যাশা করে, যে প্রত্যাশা নিয়ে একজনকে ভোট দেয়, সেই প্রত্যাশা পূরণ করতে যথেষ্ট তৎপরতা দেখাতে পারাটাই খুব জরুরি। এবং আমি মনে করি বিগত 5 বছরে আমি মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছি, পেরেছি কিছুটা। এবং এটাও আমি বলবো যে যারা আমাকে ভালোবেসেছেন তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং একজন জনপ্রতিনিধি হিসেবে যে ভালোবাসা, যে সম্মান মর্যাদা পেয়েছি, সাধারণ মানুষ যেভাবে ভালোবেসেছেন, আমার জীবন অনেকটা পরিপূর্ণতা পেয়েছে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ। সমস্ত মানুষের প্রতি আমার ভালোবাসা রইল। আশা করব যদি কখনো সুযোগ পাই আবার, নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়িয়ে লড়ব, কাজ করব, আন্দোলন করব, উন্নয়নের কাজ করব, আপনাদের সঙ্গে থাকব। বিগত 5 বছর এই যে অক্লান্ত পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে তা সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগও কোথাও হয়নি বা কি কারণে, মূলত কি কারণে যে এই নমিনেশনে আপনার নামটা ফিরে এলো না? যেহেতু বিগত 5 বছরে আপনি আপনার লোকসভা দাপিয়ে বেরিয়েছেন এবং আপনি দলীয় কর্মীদের সঙ্গে মনোবল বাড়ানো এবং উন্নয়ন করার সমস্ত দিক দিয়েই আপনি ঠিকঠাক করছিলেন, তারপরেও কেন
একজন ভালো সাংসদ হারালেন রানাঘাট লোকসভার মানুষ? এইটা তো আমি বলতে পারছি না। একটা দলীয় সিদ্ধান্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন একজন অনুগত সৈনিক হিসেবে সেটা মেনে নেওয়া আমাদের কাজ। এবং যে প্রার্থী এখানে মনোনয়ন পেয়েছে সে সদ্যপ্রয়াত সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী, এবং অত্যন্ত ভিন্ন একটি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তাকে রাজনীতিতে প্রবেশ করতে হয়েছে, যেটা সকলের কাছেই অত্যন্ত বেদনার। আমি নিজের দিক থেকে বলতে পারি যে আমি মানুষের কাজ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি এবং মানুষ ভালোবেসেছেন, এটাই আমার কাছে শেষ কথা। দিদির আশীর্বাদ ছিল, আছে, এবং সে কারণেই কাজ করতে পেরেছি। এখন কি কারণে দল মনোনয়ন দেয়নি এটা তো আমি বলতে পারবো না, এটা তো দল সিদ্ধান্ত নিয়েছে। দলের একজন অনুগত সৈনিক হিসেবে এটা মেনে নেওয়া আমার কাজ। না না, আপনার জানাও উচিত। আপনার যেমন সৈনিক হিসেবে আপনার মেনে নেওয়া কাজ, সেটা আপনার তো এটা জানাটাও দলের একজন সৈনিক হিসাবে দরকার, যে কেন আপনি নমিনেশন পাননি। যাই হোক, সে প্রশ্নে যাচ্ছি না। এবার যেটা হচ্ছে আপনি নমিনেশন পাননি, সেটা আপনি কখন বুঝতে পারলেন, কখন জানতে পারলেন যে এবারে রানাঘাট লোকসভা ক্যান্ডিডেট আপনি নন? এটা তো কি বলবো বলুন, এটা জানতে পেরেছি, টিভি থেকে জানতে পেরেছি, কিন্তু জেনেছি এবং একজন সাধারণ মানুষ হিসেবে একটু খারাপ লেগেছিল, কিন্তু সেটা কাটিয়ে উঠেছি এবং নতুন যিনি মনোনয়ন পেয়েছেন তার প্রচারে আমি সর্বত্রই যাচ্ছি এবং আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রানাঘাট লোকসভা নির্বাচন কমিটির অন্তর্গত একটি প্রচার কমিটি তৈরি হয়েছে, তার দায়িত্ব দিয়েছেন। প্রচারের কাজটা আমি দেখছি, সবার সঙ্গে কথা বলে এই কাজগুলো করছি এবং আশা করছি যে আমাদের যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে জিতে আসবেন। না না, আপনি কতদিন আগে, মানে আপনি জাস্ট টিভি থেকেই বুঝতে পারলেন, না আগেও আপনি আজ করেছিলেন যে আপনি এবারে ক্যান্ডিডেট হচ্ছিলেন না? না না, কে ক্যান্ডিডেট হবে না হবে এটা তো দলের সিদ্ধান্ত, এবং দল আগে কেন জানাবে? দল তো সঠিক সময় জানাবে। সেভাবেই দিদি জানিয়েছেন, সেভাবেই জেনেছি। সেভাবেই জেনেছেন। আচ্ছা তাবুজা, যেটা হচ্ছে দেখুন, আপনি যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়েছিল তারপরেই 3 দিন ছিলেন না, যেটা নিয়ে সারা রানাঘাট লোকসভা লোকের একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে আপনি কোথায় ছিলেন বা কোথায় কি করছিলেন। হ্যাঁ, এটা তো মানুষের জল্পনার বিষয়, আমিও সেটা শুনেছি। আসলে গত 4 বছরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। আমার একটি পারিবারিক পুজো ছিল, কালী পুজো মানসিক আমার দিদির, তো লন্ডন থেকে ফিরেছিল। আমি সেই পুজোতেই ওই 3টে দিন ঘরবন্দি ছিলাম বলতে গেলে, এবং কোনো ফোন আমি রিসিভ করিনি, বন্ধ রেখেছিলাম, যার ফলেই মানুষের মধ্যে এ ধরনের একটা প্রচার শুরু হয়েছিল। কিন্তু মানুষ পরবর্তীতে দেখতে পেয়েছেন, এবং আমি প্রথম দিন থেকেই বলেছি যে আমি পদে থাকি বা না থাকি, সাংসদ থাকি বা না থাকি, আমি কিন্তু তৃণমূলের একজন অনুগত সৈনিক। দল ছাড়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু দল ছাড়বো কেন? দল আমাকে সাংসদ করেছিল, দল এখন আমাকে একজন সাধারণ কর্মী হিসেবে রাখবে। আমি কাজ করব, দলের পাশে থাকব, পাশাপাশি আমার বিশ্ববিদ্যালয় অধ্যাপনার কাজ, সেটাই আরো কিছুটা বেশি সময় দিতে পারবো এখন। পরবর্তীকালে দল যদি কিছু সিদ্ধান্ত নেয়, কোনো দায়িত্ব দেয়, দলের কোনো কাজ করবার অধিকার দেয়, নিশ্চয়ই আমি সঠিকভাবে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। আপনাদের নদিয়ায় ডিস্ট্রিক্টে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল প্রতিবারই অনেক সময় সংবাদ শিরোনামে এসছে, তা গোষ্ঠীকন্দলের কারণে কোপ পড়েনি তো? এটা আমি বলতে পারবো না। গোষ্ঠীকন্দলের কারণে কোপ পড়লো কি না পড়লো সেটা আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনারা সেটা খুঁজে বার করুন। আমি বলতে পারি দল একটি সিদ্ধান্ত নিয়েছে, দল একজনকে মনোনয়ন দিয়েছে, আর বিদায়ী সাংসদ হিসেবে সেই মনোনীত প্রার্থীর হয়ে প্রচার করাটা আমার কাজ, এইটুকু আমি বুঝি। এবার বাকি কোথায় কি আছে এটা তো আমার জানবার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সাংসদ পদে মনোনয়ন দিয়েছিলেন, আমি জনগণের আশীর্বাদে নির্বাচিত হয়েছিলাম,
কাজ করেছি, কাজ করার চেষ্টা করেছি, মানুষের পাশে থেকেছি, উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি, সংসদে আমার লোকসভা কেন্দ্রের সমস্যা তুলে ধরেছি। আমি কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ছিলাম, সেখানে মূল্যবান মতামত দিয়েছি। আমার মতামত দেওয়াতে মালদাতে একটা আম গবেষণা কেন্দ্র নির্মিত হয়েছে, দীঘায় সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র গঠিত হয়েছে, আরো অনেক জায়গায় অনেক প্রকল্প আগামী দিনে রূপায়িত হবে। চেষ্টা করেছি কাজ করতে, যেটা নদিয়াবাসীর একটা বড় দাবি ছিল, সেই দাবি পূরণ করবার জন্য আমি নদিয়ায় 2টো বৈদ্যুতিক শ্মশান তৈরি করে দিয়েছি, যাতে শুধু নদিয়া কেন অনেকগুলো জেলা থেকে সব ওখানে সৎকারের জন্য আসে, সেখানে মানুষের কিছুটা হয়তো উপকার হবে, কিছুটা লাইন কম হবে। এইসব অনেক কাজ করেছি। প্রায় জেলার সমস্ত স্কুলে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি। রেজাল্ট তো পেলেন, কি রেজাল্ট পেলাম? কাজ করার রেজাল্ট তো পেলেন। হ্যাঁ, মানুষের ভালোবাসা পেয়েছি এবং সমস্ত বিদ্যালয়গুলোতে, সমস্ত বাজারগুলোতে, ভালো ভালো জায়গাগুলোতে আলোর ব্যবস্থা হয়েছে, প্রচুর রাস্তাঘাট হয়েছে। আচ্ছা, আপনি স্কুল, যখন কলেজে নমিনেশন টাকা না হয়েছে। পাননি, নমিনেশন পেলেন না, তারপরে কি অন্য কোনো দল আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? এই প্রশ্ন কেন বারবার আসছে? সে তো যে কোনো গণতান্ত্রিক পরিবেশে অন্যান্য দল তারা চেষ্টা করতেই পারে যোগাযোগ করবার, কিন্তু সিদ্ধান্ত নেবার মালিক তো আমি দলের সঙ্গে আছি, থাকবো। কে যোগাযোগ করলো না করলো এটা বড় কথা নয়। না, যোগাযোগ করেছিল কি? যোগাযোগ তো করতেই পারে। বিজেপির লোকজন এসেছিল, বিএসপির লোক এমনকি এসেছিল, কিন্তু আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং আমি এটা বিশ্বাস করি। আমার তো যে কোনো রাজনীতিকেই একমাত্র পেশা হিসেবে বেছে নিয়ে আমাকে থাকতে হবে এবং এটাই আমার জীবিকার উৎস হয়ে উঠবে এমন তো নয়। রাজনীতি একটা ভালোবাসার জায়গা এবং রাজনীতিকে আমি অন্যভাবে দেখি, অন্য আঙ্গিকে দেখি এবং আমি মনে করি প্রচলিত অর্থে নয়, রাজনীতি মানুষের জন্য, মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। সেই কাজটা করেছি, লোকসভাতে চেষ্টা করেছি প্রতিনিধিত্ব করার, আমার লোকসভায় মানুষের কথা বলবার যে সুযোগ ছিল সেটা সেখানে বলার চেষ্টা করেছি এবং মানুষের পাশে দাঁড়িয়েছি। এটাই তো আমার কাজ। রূপালী বিশ্বাসকে নিয়ে আপনি কতটা আশাবাদী রানাঘাট লোকসভা কেন্দ্রে? রূপালী বিশ্বাস, আমি বলবো যে সে 25 বছর সবে পূর্ণ করেছে এবং মানুষের আশীর্বাদে বিজয়ী হয়ে সে 17 লোকসভার কনিষ্ঠতম সদস্য হবে। তাকে আমি আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। ইতস্তত বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে কিছুটা মানে অন্য ধরনের কথাবার্তা লক্ষ্য করছি, কিন্তু পাশাপাশি এটাও বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এত কাজ এবং এই গ্রামীণ লোকসভা ক্ষেত্রে যদিও 7খানা পৌরসভা রয়েছে এর মধ্যে, কিন্তু অধিকাংশই গ্রামীণ ক্ষেত্র, যেখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্পের উপকার পেয়েছেন। যদি প্রকল্পের উপকার পেতেন তাহলে পঞ্চায়েত ভোটে নদিয়া ডিস্ট্রিক্টের রেজাল্ট খারাপ হলো কেন? রেজাল্ট খারাপ হয়েছে সেটা বলবো না, বলবো যে আমরা ভালো ফল করেছি, তবে বিজেপির ভোট বেড়েছে এবং কিছু কিছু মানুষ বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারের শিকার হয়েছেন। সেই জায়গায় আমাদের উচিত বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানো, স্বচ্ছতার বার্তা দেওয়া এবং আমাদের মধ্যে যারা কাজ করেন সঠিক নেতৃত্ব, তারা যদি মানুষের কাছে পৌঁছন এবং যথার্থ অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে তারা যদি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন তাহলে ভালো হয়। কারণ স্থানীয়ভাবে কোথাও কোথাও নেতৃত্বের দুর্বলতার কারণে, তাদের অস্বচ্ছতার কারণে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হন, কোথাও কোথাও গোষ্ঠী কোন্দল এইভাবেই জেগে ওঠে। তো যদি সঠিকভাবে আমার জেলা নেতৃত্ব বিষয়টিকে আমি বলবো দেখেন এবং সাধারণ কর্মী মানুষদের মতামতকে গুরুত্ব দিয়ে দল চালনায় ভূমিকা রাখেন, তাহলে তৃণমূল কংগ্রেস অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই থেকে যাবে এবং
আমাদের কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে বলেও আমি মনে করি না, কারণ বাকি কংগ্রেস, বিজেপি অথবা সিপিএম সেগুলো সব কাগুজে পার্টি। তাদের সাংগঠনিক ভিত্তিও যেমন নেই, তাদের সে ধরনের কোনো তৎপরতা নেই। ভোট এলে তখন তাদের মাঠে নামতে দেখা যায়। এছাড়া মানুষের পাশে 24 ঘন্টা 365 দিন তৃণমূল কংগ্রেস থাকে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি সঠিকভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন, তাদের সঙ্গে যদি সংবেদনশীলতার সঙ্গে তাদের কথাবার্তা শোনেন, তাদের পাশে দাঁড়ান এবং নিজেরা যদি ব্যক্তিগতভাবে স্বচ্ছ হন এবং কর্মীদের প্রতি দায়বদ্ধতা পালন করেন, তাহলে আমি বলবো তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এবার বলি, রানাঘাট লোকসভা কেন্দ্রের এবারের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মুকুটমণি অধিকারী, তিনি প্রথম সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন রানাঘাটের আগের এমপি ডুমুরের ফুল ছিলেন। কি বলবেন তার প্রতিক্রিয়া থাকে? না, আমি তো যেহেতু ভারতবর্ষ বিশ্বের অন্যতম বড় গণতন্ত্র, যার সংবিধানের মূল বিষয়টা হলো বাক স্বাধীনতা, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। সে ডাক্তার, বাতকুল্লা গ্রামীণ হাসপাতালে কাজ করে। সে যদি আমাকে ডুমুরের ফুল বলে আক্রমণ করতে চায়, আমার কিছু বলার নেই। আমি তাকে বলতে পারি যে তোমার প্রতি আমার আশীর্বাদ রইল, ভালো কাজ করো, তোমার দলের কোনো সাংগঠনিক ভিত্তি নেই এবং রাজনৈতিকভাবে তোমাদের কোনো জায়গাও নেই, কিন্তু তুমি মানুষের কাজ করো, চিকিৎসা পরিষেবাটা ভালো করে দাও এবং ডাক্তার হিসেবে যে কাজটা তোমার করার, হাসপাতালে গিয়ে কাজটা ভালো করে করো যাতে মানুষ উপকার পায়। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিদায়ী সাংসদ ডক্টর তাপস মণ্ডল মহাশয়ের সঙ্গে। আপনারা তার দেখবেন এক্সক্লুসিভ রিপোর্ট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা।